নমস্কার। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই মহাবিশ্বের কত অজানা রহস্যের কাছে মানুষের জ্ঞান কত সীমিত? একটা বাচ্চা মেয়ে গাছের সঙ্গে আত্মস্থ হয়ে কত কিছু করছে, পুরোটা জানতে চান? তাহলে শুনে নিন আমাদের আজকের পরিবেশন। সম্পদ ওরফে নিখাত বাঙালির লেখা বরুত্রী। আজকের গল্পটিতে যারা অভিনয় করেছেন তারা হলেন মেখলা ঘোষ দস্তিদার, সীমন্তিনী রায়, অস্মিতা মুখার্জি, পরেশ দাস, প্রবাল ঘোষ এবং প্রদীপ ভট্টাচার্য। আবহ সঙ্গীত, শব্দগ্রহণ, গল্পের পোস্টার এবং ডিজাইনে আমি দীপঙ্কর। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা টিপে আমাদের সঙ্গে থাকবেন। আর গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে চলুন শুনে নিই আজকে এক বাচ্চা মেয়ের অলৌকিক কাহিনী বরুত্রী। তুমি কাল সন্ধ্যাবেলায় সুগারের ওষুধটা খাওনি? স্ত্রী পূর্ণিমার প্রশ্নটা শুনেই ক্ষণিকের জন্য বুকটা ধরা পড়ে যাওয়ার ভয়ে কেঁপে উঠলেও নিশিকান্তবাবু মুখে দৃঢ়তা ফুটিয়ে বলেন, ওষুধ খেয়েছি তো। না, খাওনি। ভুলকি তোমাকে দেখেছে, তুমি ওষুধটা নিয়ে ড্রেনে ফেলে দিয়েছো। ভুলকি? কে ভুলকি? লতিকার মেয়ে। ভুলকিকে না চিনলেও হবে, ভুলকি বাচ্চা মেয়ে। তোমাকে কাল সন্ধ্যাবেলা দেখেছে ওষুধটা ফেলে দিতে, তাই আমাকে এসে বলে গেছে। নিশিকান্তবাবু খবরের কাগজটা ভাঁজ করতে করতে বললেন, কোথাকার কোন বাচ্চা মেয়ে বললো আর তুমি সেটা বিশ্বাস করে নিলে? বিশ্বাস করতাম না আমি, কিন্তু এই মাত্র নিজে গিয়ে দেখে এলাম ড্রেনের জল তলানিতে, আর তোমার ক্যাপসুলগুলো সেখানে পড়ে আছে। কতদিন ধরে এ কাজ করছো শুনি? নিশিকান্তবাবু মিনমিনে গলায় অপরাধীর স্বরে বলে ওঠেন, আমি আমি মানে কই কই? পূর্ণিমা দেবী ঝাঁঝিয়ে ওঠেন। মিথ্যে কথা বলবে না একদম। এত দামি দামি ওষুধগুলো নষ্ট করছো, তাই বলি সুগার কমছে না কেন? আজ থেকে আমার সামনে সব ওষুধ খাবে। কথাগুলো বলেই পূর্ণিমা দেবী গজগজ করতে করতে রান্না করে চলে যান। আর এদিকে নিশিকান্তবাবু থতমত খেয়ে বসে থাকেন। আসলে তো তিনি সত্যিই 3 দিন ওষুধ খাননি। ওষুধ খেতে ওনার একদমই ভালো লাগে না। তাই নিজের ঘরে গিয়ে টুক করে পেছনের জানলা দিয়ে ওষুধগুলো ড্রেনে ফেলে দিয়েছিলেন। নিজের মনে মনেই বলে ওঠেন নিশিকান্তবাবু, বাচ্চা মেয়েটা কি করে দেখে ফেললো? কি যেন নাম মেয়েটা? হ্যাঁ 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 হ্যাঁ, ভুলকি। নিশিকান্তবাবু একবার ঘরের ভেতরে উকি দিয়েই চুপি চুপি বাইরে চলে এলেন। পরনের পাজামাটা তুলে ধরে খুব সন্তর্পণে পৌঁছে যান বাড়ির পিছনের দেওয়াল আর বাড়ির মাঝে ছোট্ট বাগানের ড্রেনটার কাছে। তারপর ড্রেনের দিকে তাকিয়ে দেখেন সত্যিই সেখানে নিশিকান্তবাবুর অন্যায়ের সাক্ষ্য দিয়ে ওষুধগুলো ডুব সাঁতার দিচ্ছে। কিন্তু বাচ্চাটা দেখলো কোথা থেকে? এদিকে বাড়ি, ওদিকে ঝোপে ভরা বাগান, তারপর 6 ফুট উঁচু দেওয়াল। এখানে বাচ্চাটা এলো কি করে? নিজের মনে মনেই বলে ওঠেন নিশিকান্তবাবু। নিশিকান্তবাবু আবার ঘরের ভেতরে ঢুকতেই পূর্ণিমা দেবী বলে উঠলেন, মোছা ঘরে আবার কাদা পায়ে ঢুকলে? পায়ে কাদা লাগলো কি করে?
নর্দমায় ওষুধগুলো দেখতে গেছিলে নিশ্চয়। ওষুধগুলো ড্রেনের জলে ফেলে দিয়ে অপরাধ না হয় করেছি, স্বীকার করছি, ধরাও পড়ে গেছি। কিন্তু একটা ব্যাপার বলো তো, বাচ্চা মেয়েটা ওই ভুলকি নাকি কি যেন নাম বললে, ও আমাকে দেখলো কি করে? পূর্ণিমা দেবী ফুলকপি কাটতে কাটতেই বলেন, খেলতে খেলতে দেখেছে হয়তো। সন্ধে 8টায় খেলা। তুমি কি রোজ 8টায় ওষুধ খাও নাকি? হ্যাঁ তো, রোজ ঠিক সন্ধে 8টায় তো ঘড়ি দেখে ওষুধ খাই। কচু খাও, ওষুধগুলো নিয়ে জানালা দিয়ে তো সব ফেলে দাও। আরে খাই বা জানলা দিয়ে ফেলে যাই, যাই করি ওই সন্ধে 8টাতেই তো করি। নিশিকান্ত বাবু এবার পূর্ণিমা দেবীর দিকে কঠিন প্রশ্ন ছুড়ে দেন। সন্ধে 8টায় বাচ্চা মেয়েটা দুটো বাড়ির মাঝের দেওয়ালের কাছে খেলবে, তাও ওই সাপখোর ভরা বাগানে? তাহলে দেখো, পেয়ারা চুরি করতে এসেছিল হয়তো। নিশিকান্ত বাবু চুপ করে যান। চুরি করাটা অবশ্য একটা কারণ হতে পারে। এ পাড়ার ছেলেপুলেরা সাপ, তক্ষক, ভূত এসবের পরোয়া না করেই রাত বিরেতে পেয়ারা, লেবু, ডাব সব চুরি করে ফাঁক করে দেয়। ভুলকি মেয়ে বলে কম যায় কেন? নিশ্চয়ই দেওয়ালের দক্ষিণ দিকের পেয়ারা গাছটা লক্ষ্য করে এসেছিল, তারপরেই নিশিকান্ত বাবুর কুকীর্তি দেখে ফেলে। এবার নিশিকান্ত বাবু নিশ্চিন্ত হন। পুনরায় অর্ধেক পড়া খবরের কাগজ পঠনে মনোনিবেশ করেন। হঠাৎ নিশিকান্ত বাবুর ফোনটা বেজে ওঠে। নির্মল পাত্র ফোন করেছেন। হ্যালো। আরে ঋষি, তুমি আজ মিটিং এর কথাটা ভুলে গেলে? কোন মিটিং? রিটায়ার্ড ফ্যামিলি ইউনিয়নের মিটিং। তুমি তো আজকে ডেট রেখেছিলে। এ বাবা, একদম ভুলে গিয়েছিলাম। আমি এক্ষুনি আসছি। নিশিকান্ত বাবু সঙ্গে সঙ্গে উঠে ঝট করে তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লেন। বাজারের পাশেই ভুবনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। মিটিংটা সেখানেই। মিটিং শেষ হতে হতে বেলা 12টা বেজে গেল। মিটিং শেষ হতে স্কুলের বাইরে এসে দেখেন প্রচন্ড কাঠফাটা রোদ। নিশিকান্তবাবু বাজারের পাশে বড় গাছগুলোর ছায়ায় তলায় তলায় হাঁটতে থাকেন। বেশি দূর তো নয় বাড়ি, এই মিনিট 10-এই পৌঁছে যাবেন। ও দাদু, তুমি কাল ওষুধ ফেলার সময় থুতু ফেলেছিলে কেন জানলা দিয়ে? আচমকা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর শুনে চমকে বড় তেঁতুল গাছটার তলায় তাকান নিশিকান্তবাবু। ঋণঋণে গলায় কথা বললেও কথাগুলো স্পষ্ট এবং এক অদ্ভুত দৃঢ়তা আছে, যেন শাসন করলো বাচ্চা মেয়েটা। নিশিকান্তবাবু মেয়েটার দিকে তাকান। বছর 7 কালো মেয়েটা অসম্ভব রোগা, কিন্তু মাথাটা বড়, চুলে তেল দিয়ে দুটো ছোট্ট বেনুনি করা, পরনে তাপ্পি মারা ফ্রক, খালি পা। তবে সব থেকে যেটা নজর কাড়ে সেটা হলো মেয়েটার বড় বড় চোখ দুটো। একেই বোধহয় বলে ডাগর ডাগর চোখ। ওই চোখে যেন একটা ভাষা আছে। চোখ দিয়েই শাসন, চোখেই মায়া মমতা। নিশিকান্তবাবু মেয়েটার কাছে এগিয়ে গিয়ে বলেন, তুমি বুঝি ভুল কি? শিশুরা বড় মানুষদের অন্যায় কাজ দেখে ফেললে সেটা নিয়ে সেই বড় মানুষটাকে এক প্রকার শাসন করায় অনাবিল আনন্দ পায়। এই ভুলকি কি এখন সেই আনন্দটাই পাচ্ছে? তাই পূর্ণিমা দেবীকেও জানিয়েছে, আবার নিশিকান্তবাবুকে দেখেও জানাচ্ছে। নিশিকান্তবাবু ঝুঁকে নিজের হাঁটুর ওপরে হাত দুটো রেখে জিজ্ঞাসা করেন, তুমি আমাকে চেনো মা? আমি চিনি তোমাকে। নিশিকান্তবাবুর গলায় আদরের সুর। আমি কে বলো তো? তুমি তো মাস্টার দাদু। নির্ভুল উত্তর। এই ভুবনডাঙ্গা মফস্বলে নিশিকান্তবাবুকে প্রায়
সবাই এই নামেই ডাকে। তুমি কাল আমায় কি করে দেখলে ভুলকি? তুমি কি বাগানে পেয়ারা চুরি করতে গিয়েছিলে? ভুলকি কোনো উত্তর দেয় না, ভুরু দুটো কুঁচকে তাকিয়ে থাকে শুধু। শোনো ভুলকি, আমি ভুল করেছি মানছি, কিন্তু তুমি সন্ধেবেলায় বাগানে যাবে না। ওখানে সাপখোপ। তোমার পিছনে যে লোকটা দাঁড়িয়ে ছিল সে ভালো না। নিশিকান্ত বাবুর কথার মাঝেই বলে ওঠে ফুলকি। ওর বড় বড় চোখে একসাথে উৎসুকতা আর ভয় ফুটে ওঠে। আমার পিছনে? নিশিকান্ত বাবু বেশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন, কখন? কাল সন্ধেবেলা তুমি যখন জানলা দিয়ে ওষুধ ফেলছিলে। নিশিকান্ত বাবু জিজ্ঞাসা করেন। কোন লোক? ভুলকি কিছু না বলেই দৌড়ে পালিয়ে যায়। নিশিকান্ত বাবু উঠে দাঁড়িয়ে ভাবতে থাকেন। মেয়েটা কি বলল? কোন লোক আমার পিছনে দাঁড়িয়েছিল? আরে নিশি, এখানে দাঁড়িয়ে কেন? এখন বাড়ি যাওনি? পিছন থেকে নির্মলবাবুর গলা শুনে নিশিকান্ত বাবু ফিরে তাকান, তারপর হেসে বলেন, ওই ভুলকি নামের মেয়েটা। আরে ওর মাথা খারাপ, পাগলি একটা, যাকে যা খুশি বলে বেড়াচ্ছে। আমাকে একদিন বলেছিল আমার বউয়ের পিঠে নাকি কি একটা চেপে বসেছে। মানে? আরে কিছুই না, কিছুই না। অনেক দিন থেকে ঘাড়ে স্পন্ডেলাইটের ব্যথা, তা ডাক্তার দেখাই, সেটাই বোধহয় ওর মা বা কারো কাছে শুনেছে, আর ভূত প্রেতের গল্প ছড়িয়ে বেড়াচ্ছে। পাগলি মেয়ের কাজ আর কি। ও, তাই বলে একেবারে পিঠে ভূত? চলো চলো, এ পাগলির কথায় কান দিয়ে আর লাভ নেই। শুনছো? ওগো, কই গো, শুনছো? ওঠো ওঠো, শিগগিরই ওঠো। পূর্ণিমা দেবীর ভয়ার্ত কণ্ঠের ডাকাডাকিতে নিশিকান্ত বাবু ধরফর করে জেগে ওঠেন। সকাল 5:30 বাজে। আবার কি হলো? আরে নির্মলদা মারা গেছেন। প্রায় চিৎকার করেই কথাগুলো বলেন পূর্ণিমা দেবী। কি? নিশিকান্ত বাবুর মুখে কথা সরে না। ভাবেন উনি জেগে আছেন তো? হ্যাঁ, অবশ্যই জেগে আছেন, কিন্তু এ কি শুনছেন? শিগগিরই ওঠো, ওনার বাড়ি যাও। নিশিকান্ত বাবু কোনো মতো ফতুয়াটা গায়ে চাপিয়ে চটি পরেই হনন করে নির্মল বাবুর বাড়ির দিকে চললেন। পথে আরো 2-1 জুটে গেল। সবাই যতক্ষণে অকুস্থলে পৌঁছলো ততক্ষণে নির্মল বাবুর বাড়ির বাইরে ভিড় জমে গেছে। পুলিশও এসে গেছে এই 7 সকালে। কিন্তু পুলিশ কেন? ভিড়ের মধ্যেই নিশিকান্ত বাবু শুনতে পান, আহারে, বড় ভালো লোক ছিল, কেন যে বিষ খেতে গেল। নিশিকান্ত বাবু ভিড় ঠেলে এগিয়ে যান। গেটের পুলিশ ওনাকে আটকে বলেন, अंदर जाना माना है। এই মাস্টার দাদুকে ভেতরে আসতে দাও। ঘরের ভেতর থেকে দারোগা বাবুর গলা পাওয়া যায়। গেটের পুলিশ নিশিকান্ত বাবুকে ভেতরে যেতে দেয়। দারোগা শশাঙ্ক মণ্ডল একসময় নিশিকান্ত বাবুরই ছাত্র ছিলেন। নিশিকান্ত বাবুকে দেখেই বলে উঠলেন, দেখুন স্যার, কি কাণ্ড। ঘর আর বারান্দার মাঝে চৌকাঠের ওপরে হাত পা ছড়িয়ে উপুর হয়ে পড়ে আছে নির্মল বাবুর মৃতদেহ। মাথাটা দরজার দিকে ফেরানো, চোখ খোলা, মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে মেঝেতে ছড়িয়ে আছে। নিশিকান্ত বাবু চোখ বন্ধ করে নেন। কি বিভৎস দৃশ্য! মাস্টারমশাই, নির্মল স্যারের কি ডিপ্রেশন চলছিল? আপনি কিছু জানেন? না, বরং বেশ উৎফুল্লই ছিল। নির্মল যে সুসাইড করবে
সেটা কালকেও বুঝিনি। সুইসাইড করলে সরাসরি ফলিডল খেত। যোগব্যায়াম করে উঠে যে জল দিয়ে কুলকুচি করেন সেটায় মিশিয়ে ফলিডল খাবেন কেন? নিশিকান্তবাবু অবাক হয়ে জিজ্ঞেস করেন। মানে? আমার মনে হয় এটা মার্ডার স্যার। পাশাপাশি প্রতিবেশীরাও বলল স্যারের বউয়ের সাথে স্যারের ঝগড়া প্রায় মাত্রা ছাড়াতো। উনি নাকি আগেও দুবার ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন মধ্যরাতে, আর একবার প্রতিবেশীরা এসে ঝগড়া থামায়, প্রায় হাতাহাতির কেস। স্যারের বউ বঁটি নিয়ে স্যারের ওপর চড়াও হয়েছিলেন। বৌদি কোথায় আছে? শশাঙ্ক উত্তর দেয়, পাশের ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। কাল রাতেও নাকি প্রচন্ড ঝগড়া হয়েছে, আর রান্নাঘরে ফলিডলের বোতল পাওয়া গেছে। ডোমেস্টিক ভায়োলেন্স স্যার। সব প্রমাণ বলছে স্যারের স্ত্রী স্যারকে জলে ফলিডল খাইয়ে। কথার মাঝেই নিশিকান্তবাবু হাত তুলে শশাঙ্ককে থামিয়ে দিয়ে বলেন, আমার শরীরটা ভালো লাগছে না শশাঙ্ক। আইনত যা কাজ তুমি সেসব করো, শুধু বৌদিকে যেন টর্চার কেউ না করে দয়া করে এটা দেখো। হ্যাঁ। সেখান থেকে নিশিকান্তবাবু বেরিয়ে আসেন। মনটা ভীষণ খারাপ। প্রায় 30 বছর ধরে নির্মলবাবু ওনার সহকর্মী ছিলেন। নির্মলবাবু দজ্জাল বউ ও সাংসারিক অশান্তির কথা নিশিকান্তবাবু জানতেন, কিন্তু এতটা যে বাড়াবাড়ি সেটা জানতেন না। ফতুয়ার কোনায় একটা টান পড়ে। নিশিকান্তবাবু ফিরে তাকান। ভুলকি ওনার ফতুয়াটা টেনে ধরে দাঁড়িয়ে আছে। কিরে ভুলকি, কিছু বলবি? ওই দাদুর জলে বিষ ছিল। নিশিকান্তবাবু বেশ আগ্রহের সাথে জিজ্ঞেস করেন, তুই কি করে জানলি? আমি মেলাতে দেখেছি যে। নিশিকান্তবাবু বিস্ময়ের সাথে জিজ্ঞেস করেন, বিষ কে মিশিয়েছে? দাদুটার বইয়ের পিঠে যে চেপে থাকে সে। নিশিকান্তবাবু একটা দীর্ঘশ্বাস ফেলেন। ভুলকি বোধহয় ভিড়ের মধ্যে শুনেছে খুনের ঘটনাটা, তারপর নিজের উন্মাদ কল্পনা জুড়ে দিয়েছে। ভুলকি, ভুলকি, তুই বাড়ি যা। দাদু, তুমি ওই দিদাটাকে বাঁচাও। দিদার কাছেও ওরকম বিষ মেশানো জল আছে। কথাগুলো বলেই ভুলকি দৌড়ে পালিয়ে গেল। নিশিকান্তবাবু হতবাক হয়ে যান। ভুলকি যেটা বলল তার মধ্যে আংশিক কিছুটা সত্য লুকিয়ে থাকলেও সেটাও তো ভয়ের ব্যাপার। নিশিকান্তবাবু ফিরতি পথে ফের নির্মলবাবুর বাড়ির দিকে হাঁটা দেন। একবার গিয়ে দেখা উচিত। বৌদির যদি কিছু একটা ভালো মন্দ হয়ে যায়, কাকতলীয় হলেও ব্যাপারটা দেখা দরকার। নির্মলবাবুর বাড়ির কাছে পৌঁছতেই দেখেন জটলা বেড়ে গেছে। খুব চেঁচামেচি হচ্ছে। নিশিকান্তবাবুকে দেখে তারই এক প্রাক্তন ছাত্র বলে উঠল, সর্বনাশ হয়ে গেছে স্যার। নির্মল স্যারের বউ অজ্ঞান অবস্থা থেকে হঠাৎ উঠে বিষ মেশানো জল খেয়ে ফেলেন, আর তারপরে তিনিও নাকি মুখে গ্যাজলা উঠে মারা গেছেন। নিশিকান্তবাবুর মাথাটা কেমন ঘুরে ওঠে। ওনার ছাত্রকে ধরে কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে থাকেন। তার মানে ভুলকির সব কথা সত্যি? রমাকান্ত, রমাকান্ত, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে বাবা? শরীরটা ভালো লাগছে না। অবশ্যই স্যার, বাইক নিয়ে আসছি, আপনি আসুন। বেলা বাড়ার সাথে সাথে নিশিকান্তবাবুর চিন্তাগুলো বৃদ্ধি পায়। ভাবনার জালগুলো যেন চড়িয়ে চড়িয়ে যাচ্ছে, কিন্তু কোনো সঠিক উত্তর পাচ্ছেন না। ভুলকি মেয়েটা অত ভোরবেলায় নির্মলবাবুর বাড়ির কাছে কি করছিল? বাইরে থেকে নির্মলবাবু আর ওনার স্ত্রীকে দেখলোই বা কি করে? ভুলকি যেগুলো বলছে সেগুলো কি সত্যিই প্রলাপ?
নইলে নির্মলবাবুর স্ত্রী একই রকম ভাবে ভলিডল খেলেন কেন? লোকলজ্জার ভয়ে? নাকি কোনো অদৃশ্য শক্তি সত্যিই নির্মলবাবুর স্ত্রীকে দিয়ে জোর করে এই কুকাজ করাল? সেই অশুভ শক্তিকেই কি ভুলকি দেখতে পায়? তাহলে কি ভুলকি সত্যি নিশিকান্ত বাবুর পেছনে সেই রকম কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল? ঘরের মধ্যে ভূত আছে? নিশিকান্ত বাবু শিউরে ওঠেন। না না, এসব কাল্পনিক ব্যাপারকে একটা পাগলি মেয়ের কথায় প্রশ্রয় দেওয়া ঠিক না। বয়স বাড়ছে, তাই হয়তো নিশিকান্ত বাবু এসবে বিশ্বাস করতে শুরু করেছেন। তবে একটা ব্যাপার ঠিক, ফুলকি মেয়েটা প্রায় ওর বাড়িতে উঁকি দিয়ে বেড়াচ্ছে। এটা মোটেও ভালো কাজ না। মানুষের প্রাইভেসি বলেও তো কিছু আছে। আর ওই একরত্তি মেয়েটা কিভাবে গেট দেওয়াল টপকে লোকের ঘরের ভেতরে দেখছে। সারাটা দিন এসব ভেবেই কাটিয়ে দিলেন নিশিকান্ত বাবু। সন্ধ্যাবেলা জানলার কাছে দাঁড়িয়ে টেবিল থেকে ওষুধের কৌটোটা হাতে নিয়ে পূর্ণিমা দেবীকে ডাকলেন। কই গো, ওষুধ খাবো, দেখে যাও। পূর্ণিমা দেবী শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করেন। হ্যাঁ, আমার চোখের সামনেই তুমি খাবে। নিশিকান্ত বাবু হাসতে হাসতে ওষুধ দুটো মুখে পুরে জল মুখে দেন। তারপর গিলতে গিয়েই জানলার দিকে তাকিয়ে থমকে যান। পূর্ণিমা দেবী জিজ্ঞেস করেন, কি হলো গো? স্ত্রীর প্রশ্নের উত্তর না দিয়ে নিশিকান্ত বাবু হাতের ইশারায় ওনাকে জানলার কাছে ডাকেন। তারপরে পিছনের ছোট্ট বাগানের দিকে দেখিয়ে বলেন, ওই 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 ওখানে দুটো চোখ দেখতে পাচ্ছ? পূর্ণিমা দেবী ব্যস্ত হয়ে ওঠেন। কই? কোথায়? কেউ কি আছে ওখানে? আস্তে আস্তে, ওদিকে দেখো, ভালো করে দেখো। হতাশার সুরে পূর্ণিমা দেবী বলেন, কই? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। নিশিকান্ত বাবু স্ত্রীকে আর দেখানোর চেষ্টা করেন না। চশমা ছাড়া এমনিতেই পূর্ণিমা দেবী দূরের জিনিস দেখতে পান না, তাই আবার অন্ধকার। নিশিকান্ত বাবু মন দিয়ে দেখেন। বাগানের অন্ধকারে জোনাকিগুলোর মাঝে স্পষ্ট একজোড়া মানুষের চোখ দেখা যাচ্ছে। বড় বড় চোখে ঘরের জানলার দিকেই তাকিয়ে আছে। এইরকম বড় বড় চোখ কার যেন? আরে, এ ভুলকির চোখগুলোই তো এরকম বড়, এরকমই উজ্জ্বল। তার মানে ভুলকি আজ আবার বাগানে ঢুকেছে? না, আজ ভুলকিকে হাতে নাতে ধরবই। পূর্ণিমা, টসটা দাও তো। পূর্ণিমা দেবী বিনা বাক্য ব্যয়ে টর্চটা এগিয়ে দেন। নিশিকান্ত বাবু বাগানের মধ্যে চোখ জোড়ার দিকে ঠায় তাকিয়ে থাকতে থাকতে আচমকা টর্চের আলো ফেলেন। কিন্তু কোথায় ফুলকি? গাছের ফুলগুলোকে চোখের মতো দেখতে লাগছিল। নিশিকান্ত বাবু হতাশ হয়ে যান। উনি ভেবেছিলেন ফুলকিকে আজ হাতে নাতে ধরবেন, কিন্তু কোথায় কি। বিরক্ত হয়ে নিশিকান্ত বাবু ঘরের ভেতরে ফিরে আসেন। কিন্তু চিন্তায় চিন্তায় রাতের ঘুমের দফা রফা হয়ে যায়। এতটা ভুল দেখলেন উনি? অন্ধকারে ফুলগুলোকে চোখের মতো দেখতে লাগছিল। নিশিকান্ত বাবু উঠে পড়েন। ঘড়িতে রাত 2:20 এখনো তো অন্ধকার আছে। চাইলে এখনো জানলায় গিয়ে পরীক্ষা করা যায় যে সত্যিই ফুলগুলোকে চোখের মতো দেখতে লাগছে কিনা। অন্ধকারেই নিজের ঘরের জানলার কাছে এসে বাগানের দিকে উঁকি দেন নিশিকান্ত বাবু। ওই তো ঝোপটা, ফুলগুলোকে হালকা দেখা যাচ্ছে। নিশিকান্ত বাবু খুব ভালো করে সামনের থেকে দেখলেন, কিন্তু কই, ফুলগুলোর আবছা ছায়াগুলোকে কিছুতেই মানুষের চোখের মতো লাগছে না তো। তার মানে ভুল কি ওখানে ছিল? আর নিশিকান্ত বাবুকে টর্চ বের করতে দেখে গা ঢাকা দিয়ে সরে পড়েছে। বাগানের মাটি নরম, তাহলে তো পায়ের ছাপও থাকবে। নিশিকান্ত বাবু
টর্চ নিয়ে পা টিপে টিপে বেরিয়ে পড়লেন। তারপর ঘুরে বাড়ির পিছনে বাগানে এসে ফুল গাছগুলোর কাছে গিয়ে টর্চের আলোয় পায়ের ছাপ খুঁজতে লাগলেন। কিন্তু কোথায় কি, কোনো ছাপ নেই। অদ্ভুত, কোনোটার সাথেই কিছু মিলছে না। নিশিকান্তবাবু ব্যর্থ হয়ে ঘরে ফিরে এসে শুয়ে পড়লেন। পরের দিন সকালে চা খেয়ে নিশিকান্তবাবু বেরিয়ে পড়লেন। সোজা হেঁটে গাছতলার পাশের বস্তিতে উপস্থিত হলেন। একে তাকে জিজ্ঞেস করে ভুলকির ঝুপড়ি খুঁজে পেতে বেশিক্ষণ সময় লাগলো না। ঝুপড়ির সামনে দাঁড়িয়ে তিনি হাঁক পারলেন। বাড়িতে কেউ আছো? ঘরের ভিতর থেকে একজন বছর 30-এর মহিলা বেরিয়ে আসেন। তারপর নিশিকান্তবাবুকে দেখেই বলে ওঠেন, আরে মাস্টার দাদা যে, আপনি এখানে? নিশিকান্তবাবু অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুমি আমায় চেনো? হ্যাঁ, চিনবো না কেন? আপনার কাছে ক্লাস 4 অবধি পড়েছি তো। বেশ বেশ বেশ, তা তুমিই বুঝি ভুলকির মা? হ্যাঁ মাস্টার দাদু, ভুলকি আমারই মেয়ে। আপনি ভুলকির কথা জিজ্ঞেস করছেন কেন? কিছু দুষ্টুমি করেছে নাকি আবার? আরে না না। নিশিকান্তবাবু ভাবেন কিভাবে কথাটা জিজ্ঞেস করা যায়। তারপর জিজ্ঞেস করেই ফেললেন, আচ্ছা, লতিকা, লতিকাই তো তোমার নাম। তা মা বলো তো, তোমার মেয়ে কি রাত বিরতে এর ওর বাগানে ঘুরে বেড়ায়? লতিকা আকাশ থেকে পড়ে। কই না তো, কবে করলো এরকম? কাল রাতে কোথায় ছিলে ভুলকি? কাল রাতে তো ওর ব্যায়ামও উঠেছিল। এছাড়াও ভুলকি তো রাতে ঘরেই থাকে। ব্যায়ামও? মানে শরীর খারাপ হয়েছিল? হ্যাঁ মাস্টার দাদু, মাঝে মাঝেই ওর খিঁচুনি মতো লেগে যায়। খিচুনি মানে মির্গি? মৃগী টিগি কিনা জানি না, কিন্তু মেয়ে একেবারে কাঠের মতন শক্ত হয়ে যায়। মাস্টার দাদু, আমার মেয়েটাকে ভালো করে দেওয়া যাবে না? নিশিকান্ত চিন্তিত স্বরে জিজ্ঞেস করেন, কবে থেকে হচ্ছে এরকম? এই বছর খানেক হবে। ডাক্তার দেখাওনি? লতিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, সুন্দর রায়কে দেখিয়েছিলাম, সে বলেছে মৃগী রোগ এমনি এসেছে এমনি যাবে। খালি খিঁচুনির সময় আমার জলের কাছে নিয়ে যেতে মানা করেছে। লতিকা ভেজা চোখে বলতে থাকে, আগে তো সপ্তাহে 2 সপ্তাহে হতো, এখন তো মাঝে মাঝে রাতে খিঁচুনি রোগ ওঠে। কালকে তো 2 বার হলো। নিশিকান্তবাবু চিন্তার স্বরে বলেন। দুবার? লতিকা এবার আর চোখের জল ধরে রাখতে পারে না, কেঁদে ফেলে। সন্তান, সে যেমনই হোক সন্তানই তো। হ্যাঁ, ভোরবেলায় একবার আর গভীর রাতে একবার মেয়ে আমার শক্ত হয়ে পড়ে থাকে, ভুলভাল বকে, তাই হয়তো সবাই পাগলি বলে ওকে। ভুলকি কি ঘরে আছে? না, খেলতে বেরিয়ে গেছে। কখন আসবে ওই জানে। নিশিকান্তবাবু কিছু না বলে ফিরে আসেন। দাদু, পেছন থেকে ভুলকির মৃদু স্বরে ডাক শুনতে পাওয়া যায়। গাছের পাশ থেকে ভুলকির গলা শুনে ছট করে ফিরে তাকান নিশিকান্তবাবু। ভুলকি, তোর শরীর খারাপ তুই বলিস না কেন? ভালো ডাক্তার দেখাতে হবে,
সুধন্য শহর থেকে ফিরে এলেই আমি বলবো, ও তোকে দেখাবে। দেখবি তুই একদম ঠিক হয়ে যাবি। তুমি অত রাতে বাগানে কি খুঁজছিলে গো? নিশিকান্ত বাবু অবাক হয়ে যান, তারপরে কোনো মতে জিজ্ঞেস করেন, তুই তুই কি করে জানলি? আমি তোমাকে দেখতে পেয়েছি। তার মানে তুই তুই কাল রাতে বাগানে গিয়েছিলি? না না, কাল রাতে তো আমি বাড়িতেই ছিলাম। তুই তুই যদি বাগানে না গিয়েই থাকিস, তাহলে আমাকে অত রাতে দেখলি কি করে? যখন আমার শরীর খারাপ হয় তখন আমি দেখতে পাই। নিশিকান্ত বাবু চমকে ওঠেন। এই যে অতিপ্রাকৃত ব্যাপার শুনছেন। দেখতে পাস মানে? সবাইকে দেখতে পাস? না না, সবাইকে না। ফুলকি ওর বড় বড় চোখে অসীম উৎসাহ নিয়ে বলে ওঠে, যাদের সাথে ছায়া মানুষটা থাকে তাদের দেখতে পাই। ছায়া মানুষ? তুই আবার ভূতের গল্প শুরু করেছিস? ভূত নয় গো দাদু। ভূত নয়? তাহলে? সেটা জানি না, তবে ভূত নয়। তোমার পিছনে ছায়া মানুষটা সময় ঘুরঘুর করে, আমার ভালো লাগে না। ওই দাদুকে আর দিদাকে ছায়া মানুষটা মেরে ফেললো। কথাগুলো বলেই ভুলকি ছুটে পালিয়ে যায়। নিশিকান্ত বাবু সারা জীবন কোনো ভূত, প্রেত, অশরীরী ইত্যাদিতে বিশ্বাস করেননি, কিন্তু আজ এই বাচ্চা মেয়েটার কথাতে কেমন যেন একটা ভীতির সঞ্চার হলো ওনার মনে। নিশিকান্ত বাবু নিজের মধ্যেই চিন্তায় ডুবে যান। ছায়া মানুষ পিছনে দাঁড়িয়ে আছে, অথচ ভূত নয়। এ কি হেঁয়ালি, নাকি শুধুই পাগলের প্রলাপ? সে রাতে আর ঘুমই এলো না নিশিকান্ত বাবুর। ওষুধ খেয়েছেন, তাও চোখ থেকে ঘুম উড়ে গেছে। ভুলকি নির্ভুলভাবে দেখেছে আমাকে। কিভাবে? টেলিকাইনেসিস, সুপার পাওয়ার, দিব্যদৃষ্টি? সেটা সত্যি হলেও ছায়াগুলোও তো সত্যি মানতে হয়। কিন্তু তাই বা হয় কি করে? ভৌতিক ছায়া মানুষ মারছে? সস্তা সিনেমার গল্পের মতন শোনাচ্ছে না? কিন্তু সেটা ভুল হলেও ভুলকির দেখাটা তো ভুল হতে পারে না। খামোকা মেয়েটা একটা সত্যি কথা বলে আর একটা মিথ্যে বলবে কেন? নিশিকান্ত বাবু উঠে পড়লেন, জানালার কাছে গিয়ে ভাবতে শুরু করলেন। ভাবনা যদিও সরল রেখায় চলছে না, সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, কিন্তু জানালার কাছে সুন্দর হাওয়া বইছে, আরাম লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। হঠাৎ ওনার চোখ যায় ফুল গাছটার দিকে, আর তখনই তিনি চমকে ওঠেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আজ কোনো সন্দেহ নেই, এক জোড়া চোখ চেয়ে আছে আমার দিকে। যদি ভুলকির অতিপ্রাকৃত ক্ষমতা থাকে, তাহলে চোখের মধ্যে চোখ কেন দেখা যাবে? মেয়েটা সমানে মিথ্যে বলে চলেছে, ওর মাও মিথ্যে বলছে। আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। নিশিকান্ত বাবু ব্যস্ত হয়ে ওঠেন। ব্যস্ত পায়ে অন্ধকার ঘর থেকে চুপচাপ বেরিয়ে আসেন নিশিকান্ত বাবু। খালি পায়ে টর্চ হাতে বাড়ির পেছনের বাগানে চলে আসেন। কি মনে করে টর্চটা বন্ধ করে দেন, ভুলকি যদি আবার দেখতে পেয়ে পালিয়ে যায়। নর্দমাটার পাশেই মাটিতে পা দিয়ে ঝোপের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে এগোতে থাকেন। ওই তো দুজোড়া চোখ, জানলা থেকে বেশি দূরে নেই। আচমকা একটা চাপা অথচ তীক্ষ্ণ শীষের মতো আওয়াজ, আর প্রায় সঙ্গে সঙ্গেই নিশিকান্ত বাবুর পিঠে এক ধাক্কা লাগে। নিশিকান্ত ভয় পেয়ে চেঁচিয়ে ওঠেন, কে 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 ধাক্কা মারলো?
শিশের আওয়াজে নিশিকান্তবাবু একটু তটস্থ হয়ে গেছিলেন এবং তাই জন্যই হয়তো ধাক্কাটা খেয়ে মাটির উপরে পড়তে পড়তে ঝট করে একদিকে সরে যান। পায়ে বৃষ্টিভাবে মোচড় লাগলো, কিন্তু প্রাণে বেঁচে গেছেন। এক পাশে সরে না গেলে উনি সরাসরি পুরনো ট্যাপাকলের ভাঙা লোহার গোঁজটার উপর পড়তেন। নির্ঘাত মৃত্যু ঘটত। সোজা হয়ে ফিরে টর্চ জ্বালালেন নিশিকান্তবাবু, আর সেই আলোতেই দেখলেন ওনার দিকে পিছন ফিরে ধীর পদক্ষেপে হেঁটে যাচ্ছেন ওনার স্ত্রী, যেন ঘুমের মধ্যে হাঁটছেন। পূর্ণিমা, পূর্ণিমা! কিন্তু পূর্ণিমা দেবী ততক্ষণে ড্রেনের পাশ দিয়ে চলে গেছেন, শুনতেই পেলেন না। নিশিকান্তবাবু উঠতে গিয়েও পারলেন না, পায়ে ব্যথা হচ্ছে। ফের ডেকে উঠলেন নিশিকান্তবাবু, পূর্ণিমা, কিছুক্ষণ পরে আবার ডাকলেন, পূর্ণিমা, পূর্ণিমা! 3 বারের বেলায় জানলায় পূর্ণিমা দেবীর দেখা পাওয়া গেল। পূর্ণিমা দেবী অন্ধকার বাগানের দিকে তাকিয়ে নিশিকান্তবাবুকে বাগানে দেখে বেশ অবাক হয়ে যান। তারপর ধমকের সুরে বলে ওঠেন, এ কি, এত রাতে বাগানে কি করছিলে? এক্ষুনি ঘরে এসো বলছি, ঘরে এসো। নিশিকান্তবাবু করুণ স্বরে উত্তর দেন, পা মচকে গেছে, দাঁড়াও, আসছি। নিশিকান্তবাবু কোনো মতে উঠে দাঁড়িয়ে ড্রেনের ধারের বাড়ির দেওয়াল ধরে লেংচে লেংচে ঘরের মধ্যে ফিরলেন। পূর্ণিমা দেবী বরফ নিয়ে এসেছেন বাইরের বারান্দায়। লাইটটা টিম টিম করে জ্বলছে। নিশিকান্তবাবু আরাম কেদারায় লুটিয়ে পড়লেন। এত রাতে বাগানে কি করছিলে? পূর্ণিমা দেবী গজগজ করতে করতে বরফ লাগিয়ে মলম লাগাতে থাকেন। নিশিকান্তবাবু পূর্ণিমা দেবীর পায়ের দিকে তাকালেন। পায়ের গোড়ালিতে এখনো বাগানের নরম মাটি লেগে আছে। চোখ বুজে কেদারাতেই শুয়ে পড়লেন নিশিকান্তবাবু। পরের দিন সকালে পা ফুলে ঢোল। ডাক্তার ডেকে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হলো। ডাক্তার বললেন, স্যার ভালো মনে হচ্ছে না, হাড়ের মধ্যে হেয়ার লাইন ফ্র্যাকচারও হয়ে থাকতে পারে। একবার যদি একটা এক্স-রে। এই ফোলা পা নিয়ে এক্স-রে করতে যাবে কি করে হে ডাক্তার? বলি, তোমারও আক্কেল জ্ঞান নেই। আপনি চিন্তা করবেন না, আমি নিয়ে যাচ্ছি স্যারকে। কথাগুলো বলেই ডাক্তার নিজেই রিক্সা ডেকে নিশিকান্তবাবুকে তুলে নিয়ে এক্স-রে করাতে গেলেন। এই এক্স-রেতে কিছু পাওয়া গেল না, তার মানে শুধু মচকেছে। ডাক্তারবাবু কম্পাউন্ডারকে ডেকে বললেন, দেবু, দেবু, যাও স্যারকে বাড়ি ছেড়ে দিয়ে এসো। নিশিকান্তবাবু ব্যস্ত হয়ে ওঠেন আর বলেন, আরে না না, ওকে আর কষ্ট দিও না, আমি একাই পারবো, শুধু রিক্সাটাকে ডেকে দাও। রিক্সা আসলে নিশিকান্তবাবু রিক্সায় চেপে বসলেন। তারপর ডাক্তারখানা থেকে একটু দূরে গিয়ে রিক্সা চালক মহেশকে বললেন, মহেশ, এক কাজ করো তো, নির্মলবাবুর বাড়ির সামনেটা দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে আয় তো। মহেশ রিক্সা ঘুরিয়ে নেয়। বাড়ির সামনেটা পুরো ফাঁকা, কেমন যেন খা খা করছে। সব দরজা জানলা বন্ধ। নির্মলবাবু আর তার স্ত্রীর মৃতদেহ মর্গে আছে। নিশিকান্তবাবু মহেশের সাহায্যে নির্মলবাবুর ঘরের সামনে পর্যন্ত যান। তারপরে আবার ফিরে এসে রিক্সায় চেপে বসেন। এবার বাড়ি ফেরার পালা। কিন্তু গাছতলার কাছে আসতেই নিশিকান্তবাবু বলেন, মহেশ, মহেশ, একবার বাঁ দিকে ঢোক। মহেশ অবাক হয়ে যায়। মাস্টার দাদু বস্তিতে যাবে? সে ভাবে হয়তো ভুল শুনেছে, তাই সে জিজ্ঞাসা করে, একে বাবু, আপনি বস্তিতে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ দৃঢ়ভাবেই নিশিকান্তবাবু বলে ওঠেন। রিক্সা ঘুরে যায়। কিছুক্ষণ চলতেই নিশিকান্তবাবু বলেন, মহেশ, মহেশ, থামা। ভুলকির বাড়ির সামনে পৌঁছে বেশ কষ্ট করে রিক্সা থেকে নামেন নিশিকান্তবাবু। তারপর ঝুপড়ির দরজার সামনে এসে
হাঁক পারেন। লতিকা, লতিকা, এই ভুল কি? নিশিকান্ত বাবু ডাকে ভুলকি ঘর থেকে বেরিয়ে আসে। ও দাদু, তুমি এসেছো? কিন্তু মা তো বাড়িতে নেই। আমার দরকারটা তোর সাথেই। কথাটা বলেই নিশিকান্ত বাবু ঝুপড়ির ভেতরে ঢুকে পড়েন। ভুল কি? আমি জানি তুই অনেক কিছু জানিস। তুই বল, আজ তুই যা বলবি আমি বিশ্বাস করব। আমি কিছু জানি না গো দাদু। ভুলকি নির্লিপ্ত কণ্ঠে বলে। নিশিকান্ত বাবু ভুলকির মুখের দিকে তাকিয়ে থাকেন। ওর চোখ দুটো বলছে যেন ও মিথ্যে কথা বলছে। আমাকে ওর থেকে সব কথা জানতেই হবে। নিশিকান্ত বাবু ভুলকির উদ্দেশ্যে বলে ওঠেন। বেশ, তাহলে এবার আমিই বলি। সঠিক হলে কিন্তু তোরই লাভ। তোর রোগটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ভুলকি মাথা নেড়ে জানায় ও রাজি। নিশিকান্ত বাবু জিজ্ঞেস করেন, ভুল কি? তোর যখন খিঁচুনি রোগ হয় তুই আমাদের কি করে দেখতে পাস মা? ভুলকি চুপ করে থাকে। কাল রাতে তোর দিদা আমাকে মারার চেষ্টা করেছে। ওটা তোর দিদা না অন্য কেউ? বল ভুল কি? ওই লোকটা খুব খারাপ। ছায়া লোকটার মনে ভীষণ হিংসে। ও নির্মল দাদুর বউকে দিয়ে নির্মল দাদুকে মেরেছে। তারপর দিদাকেও মেরেছে। কাল তোমার বউকে দিয়ে তোমায় মারতে চেয়েছিল, পারেনি। পারেনি জানো তো। নিশিকান্ত বাবুর গলায় বিস্ময়। তুই কি করে জানলি? তুই দেখেছিস? তুই আসলে ফুলের মধ্যে দিয়ে আমাদের দেখতে পাস, তাই তো? নিশিকান্ত বাবু বলতে থাকেন। যেখানে নয়নতারা গাছ, সেখানেই নয়নতারা ফুলের মাধ্যমে তুই আমাদের দেখতে পাস। আমার বাগানেও আছে, নির্মলের বাড়ির চারপাশেও আছে। কথার মাঝেই ভুলকি বলে ওঠে, যেখানে ছায়া লোকটা যায় সেখানে নয়নতারা থাকলে তবেই। মনে হলো ভুলকি অনেকটা সাহস পেয়েছে। নিজেই বলা শুরু করে, দাদু, আমার যে কি হয় আমি জানি না। মনে হয় ঝোপের মধ্যে থেকে আবছা কিছু দেখছি। মনে হয় আমি স্বপ্ন দেখছি। তারপর স্বপ্নের মধ্যে আমি ঝোপের মধ্যে ঢুকে যাই, আর তখনই ফুলের মধ্যে আমার দৃষ্টি খুলে যায়। আমি স্পষ্ট দেখতে পাই। নিশিকান্ত বাবু চুপ করে থাকেন। বাস্তব কতটা বিস্ময়কর হতে পারে! এই মেয়ের কথা কে বিশ্বাস করবে? অথচ নিশিকান্ত বাবু নিজেই প্রমাণ পেয়েছেন। নিশিকান্ত বাবু জিজ্ঞেস করেন, লোকটা কে ভুল কি? জানি না দাদু, বছর খানিক হলো এখানে এসেছে। হঠাৎই এসেছে। যখন থেকে এসেছে তখন থেকেই আমার শরীর খারাপ হয়, আর আমি ফুলের মধ্যে দিয়ে ওকে দেখতে পাই। ছায়াটা একজনকে দিয়ে আর একজনকে মারে, তারপরে যাকে ধরে তাকেও মারে। গেলবার নান্টু কাকু আর ওর বাবাকে মনে আছে? নিশিকান্ত বাবু অতীতের স্মৃতিতে ডুবে যান আর নিজের মনে মনেই বলে চলেন, নান্টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। নান্টু পকেট মারছিল। ওর বাবা লেবার ছিল। বাপ বেটায় মারপিট করে ওর ওপরে ছুরি চালিয়ে মরেছিল। মফস্বলে কদিনের মুখরোচক খবর ছাড়া আর সেই ঘটনার তদন্ত গড়ায়নি। এবারে তিনি ভুলকিকে জিজ্ঞেস করেন, তার মানে তোর দিদাকে ধরে আমাকে মারার চেষ্টা করেছিল ওই ছায়া মানুষটা? নিশিকান্ত বাবু বলে চলেন, গতকাল রাত্রে পারেনি, তার মানে আবার চেষ্টা করবে? না গো দাদু, এই ছায়াটা একবার চেষ্টা করে, যদি না পারে অন্যজনের কাছে চলে যায়। জানি না কেন ওর নিয়ম এটা। আজ পর্যন্ত অনেকেই বেঁচে গেছে,
নির্মল দাদু আর নান্তু ছাড়া। নিশিকান্তবাবু খানিক নিশ্চিন্ত বোধ করেন, তারপর উঠে দাঁড়ান। আমি তো চিকিৎসা করাবো, বুঝলি? না গো দাদু, আমার চিকিৎসা করিও না, নইলে আমি মানুষগুলোকে সাহায্য করতে পারবো না। যে ওই ছায়াকে যে শুধু আমিই দেখতে পাই। সাহায্য? তুই কিভাবে সাহায্য করিস? নিশিকান্তবাবু অবাক হয়ে জিজ্ঞেস করেন। তুই বলতে চাইছিস তুই অনেকের প্রাণ বাঁচিয়েছিস? হ্যাঁ গো দাদু। নিশিকান্তবাবু চরম বিস্ময়ে বলে ওঠেন। কিভাবে? যেভাবে কাল রাতে তোমায় বাঁচালাম। ওই অবস্থায় আমি ডাকতে পারি না, কিন্তু নয়নতারা গাছের মোটা দুটো পাতা জুড়ে একটু টেরা করলে হাওয়াতে বাঁশির মতো বেজে ওঠে। সেই শুনেই অনেকে সাবধান হয়ে যায়। রাতের শীষ? নিশিকান্তবাবু হঠাৎ ঝুঁকে ভুলকিকে একটা প্রণাম করে ফেলেন। ভুলকি চমকে উঠে বলে, এ কি দাদু, এটা তুমি কি করছো? মা, তুই সাক্ষাৎ দেবী। তোর মতো ক্ষমতা সম্পন্ন মনীষীরাই মনে হয় যুগে যুগে এসে শয়তানদের হাত থেকে মানুষকে বাঁচিয়েছে। লোকে তাদেরই দেবী বলে, কিন্তু এই যুগে তো কেউ তোর কথা বিশ্বাস করবে না। শুধু আমিই জানলাম, আমি বিশ্বাস করলাম। কথাগুলো বলেই নিশিকান্তবাবু বেরিয়ে এলেন। ঘোরাতে ঘোরাতে রিকশায় উঠে বসলেন। রিকশা চলতে লাগলো। নয়নতারা, সার্থক নাম।